এই গল্পটি একজন অত্যন্ত ধনী ব্যবসায়ীর, যার নাম মিনকিউ। তার একটি খুব অদ্ভুত ধরনের রোগ রয়েছে। এই রোগের কারণে যখনই সে অন্য কোনো মানুষকে স্পর্শ করে, তখনই মিনকিউয়ের শরীরে ভয়ানক দানার মতো ফুসকুড়ি উঠতে শুরু করে এবং তার শ্বাস নিতে কষ্ট হয়। এমনকি সে অজ্ঞান হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে। মিনকিউ চায় তার সাথে গার্লফ্রেন্ড থাকুক, কিন্তু এই রোগের কারণে সে কাউকে স্পর্শ করতে পারে না। তাই এই রোগের কারণে সে নিজেকে 10 বছর ধরে নিজের বাড়ির ভেতরে বন্দি করে রেখেছে। মিনকিউ তার বাড়ি থেকে বাইরে যায় না। তার ব্যক্তিগত ডাক্তারও তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। একদিন তার ডাক্তার তাকে বলে যে তাকে এই রোগের সঙ্গে বাঁচতে শেখা উচিত, কারণ এই রোগ নিরাময় করা প্রায় অসম্ভব। একই সঙ্গে ডাক্তার তাকে একটি ওয়াচ দেয়, যার মধ্যে ভিন্ন মোড রয়েছে, যা তার অ্যালার্জির স্তর নির্দেশ করে। নীল রঙে তার অ্যালার্জি স্বাভাবিক থাকে, হলুদ রঙে একটু আক্রমণ হয়, কমলা রঙে তার শ্বাস নিতে সমস্যা হয়, আর লাল রঙে তার মৃত্যু হতে পারে। ওয়াচটি তার পরিস্থিতি বোঝার ক্ষেত্রে সাহায্য করে, যা তার জন্য বেশ উপকারী। যাই হোক, এরপরে একদিন প্রফেসর হং নামে একজন বিজ্ঞানী মিনকিউয়ের সঙ্গে দেখা করেন। তিনি জানান যে তিনি তার পুরো টিমের সঙ্গে মিলে একটি অত্যন্ত বুদ্ধিমান রোবট তৈরি করেছেন, কারণ রোবট একজন মানুষ নয়। তাই যখনই মিনকিউ তাকে স্পর্শ করবে, তার কোনো অ্যালার্জি হবে না। প্রফেসর হং সেই রোবটের মূল্য পুরো $100 বিলিয়ন বলে জানান। পরদিন মিনকিউ প্রফেসর হং এর ল্যাবে যান, যেখানে তিনি একটি রোবট দেখতে পান, যেটি দেখতে খুবই সুন্দর ছিল। সেই রোবট নিজেকে AJ3 নামে পরিচয় দেয়, যা প্রফেসর হং তৈরি করা একটি উন্নত প্রযুক্তির রোবট। মিনকিউ তাকে দেখে পুরোপুরি বিস্মিত হয়ে যায়। প্রথমে সে রোবটটিকে দেখে ভয় পেয়েছিল, কিন্তু পরে যখন সে রোবটটিকে স্পর্শ করে, তখন তার ভয় কেটে যায়। তাকে স্পর্শ করার পর মিনকিউয়ের শরীরে কোনো অ্যালার্জি হয় না। এটা দেখে মিনকিউ ভীষণ খুশি হয়, কারণ এখন সে এমন একজনকে পেয়েছে যাকে সে স্পর্শ করতে পারে। যেহেতু মিনকিউ একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী, তার জন্য টাকার কোনো গুরুত্ব নেই, সেটা $100 বিলিয়ন হোক বা $200 বিলিয়ন। এরপর মিনকিউ সেই রোবটটি কেনার জন্য $100 বিলিয়ন দিয়ে দেয়। পরদিন প্রফেসর হং এর টিম সেই রোবটটি নিয়ে গবেষণা করছিল। তখন টিমের একজন সদস্য সোডার বোতল ছুঁড়ে ফেলে, আর সেই বোতল থেকে কিছু ফোঁটা রোবটটির উপর পড়ে যায়। সেই ফোঁটা রোবটের প্রসেসরে পড়ে, যার ফলে সেখানে একটি শর্ট সার্কিট হয় এবং রোবটের প্রসেসর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এটি দেখে প্রফেসর হং এর টিম সম্পূর্ণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ পরের দিন AJ3-কে মিনকিউ এর বাড়িতে ডেলিভারি দিতে হবে। এই রোবটটি মেরামত করতে তাদের অনেক দিন সময় লাগবে, আর এর ফলে তাদের চমৎকার ডিলটি বাতিল হয়ে যেতে পারে। প্রফেসর হং এ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন যে তার ডিলটি বাতিল হয়ে যেতে পারে কিনা। ঠিক সেই সময় প্রফেসর হং এর মাথায় একটি নতুন আইডিয়া আসে। প্রফেসর হং তার প্রাক্তন প্রেমিকা জিয়াকে দেখে AJ3 তৈরি করেছিলেন। AJ3 এবং জিয়া দেখতে প্রায় একই রকম, তাই তিনি সিদ্ধান্ত নেন যে AJ3-র পরিবর্তে জিয়াকে মিনকিউ এর বাড়িতে পাঠাবেন। পরদিন প্রফেসর হং জিয়ার সঙ্গে দেখা করতে যান এবং তাকে জানান যে সে যদি একদিনের জন্য AJ3-র মতো আচরণ করে, তবে তিনি তাকে $10 মিলিয়ন দেবেন। এখানে আমরা জানতে পারি যে জিয়া খুবই গরিব এবং টাকার খুব প্রয়োজন, এ কারণে সে তার প্রস্তাবটি গ্রহণ করে। পরদিন প্রফেসর হং তাকে ল্যাবে নিয়ে যান এবং তাকে রোবটটি দেখান। এরপর প্রফেসর হং এর পুরো টিম তাকে শেখায় যে AJ3 কিভাবে কাজ করে। এরপর তারা জিয়াকে রোবটের মতো পোশাক পরিয়ে দেয় এবং রোবটের মতো দেখতে তার চুল তৈরি করে। পাশাপাশি তারা তাকে একটি লেন্স পরায়, যার মাধ্যমে সে রোবটের মতো দেখতে পারবে। প্রফেসর হং এর টিম একটি মনিটরের সাহায্যে তাকে পর্যবেক্ষণ করতে পারবে। জিয়াকে পুরোপুরি বিষয়টি বুঝিয়ে দেওয়ার পর তাকে একটি লকারের ভেতরে রাখা হয় এবং মিনকিউ এর বাড়িতে নিয়ে আসা হয়। লকার খোলার পর জিয়া মিনকিউকে দেখে ঘাবড়ে যায়। এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জিয়া আগে ডেলিভারির কাজ করত। জিয়া একবার একটি পণ্য ডেলিভারি করতে মিনকিউ এর বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে মিনকিউ সেই পণ্যের গুণগত মান দেখে সেটি নিতে অস্বীকার করে। জিয়া সেখানে তাকে অনেক অনুরোধ করে, কিন্তু মিনকিউ শারীরিক স্পর্শের ভয়ে তাকে এড়িয়ে চলে। এরপর মিনকিউ জিয়াকে রেখে সেখান থেকে চলে যায়। এখন যেহেতু জিয়া মিনকিউকে দেখে ভয় পেয়েছিল, তাই মিনকিউ দ্রুত প্রফেসর হংকে ফোন করে এবং বলে, তুমি কি পাঠিয়েছ? ও তো আমাকে দেখে ভয় পাচ্ছে। এটা শোনার পর প্রফেসর হং একটি গল্প বানিয়ে বলে যে এটি একটি অত্যাধুনিক রোবট। এর ফলে এই রোবটের দুটি মোড রয়েছে, অপারেশনাল মোড এবং ফ্রেন্ড মোড। অপারেশনাল মোডে এটি সম্পূর্ণ রোবটের মতো কাজ করে, আর ফ্রেন্ড মোডে এটি পুরোপুরি মানুষের মতো আচরণ করে। বর্তমানে জিয়া ফ্রেন্ড মোডে রয়েছে, যার কারণে সে তোমাকে দেখে ভয় পেয়েছে। যদি তুমি এর পেছনের বোতামটি চাপ দাও, তাহলে এটি একদম রোবটের মতো কাজ করবে এবং অপারেশনাল মোডে পরিবর্তিত হবে। মিনকিউ প্রফেসর হং এর কথা মেনে নেয় এবং রোবটের গলার পেছনের বোতামটি চাপ দেয়। রোবটটি রিস্টার্ট হওয়ার পরে মিনকিউ তার বুদ্ধিমত্তা
বুদ্ধিমত্তার স্তরের পরীক্ষা নেয়। এদিকে আমাদের ল্যাবের দৃশ্য দেখানো হয়, যেখানে ল্যাবে বিদ্যুৎ চলে গিয়েছিল, যার কারণে জিয়ার সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন জিয়াকে একাই মিনকিউকে সামলাতে হবে। প্রথমেই মিনকিউ তাকে একটি বাক্স খুলতে বলে, তবে সেই বাক্স খোলার আগে একটি গণিতের সমস্যার সমাধান করতে হয়। কিন্তু জিয়া গণিতে একেবারেই ভালো নয়, তাই সে সরাসরি সেই বাক্সের কাছে গিয়ে সেটি ভেঙে ফেলে। এটি দেখে মিনকিউ অবাক হয়ে যায়। পরবর্তী পরীক্ষায় মিনকিউ সেই রোবটকে 10 সেকেন্ডের মধ্যে একটি ডিমের খোসা ছাড়ানোর জন্য বলে। যেহেতু জিয়া আগে একটি রেস্তোরাঁয় কাজ করত, তাই সে খুব সহজেই ডিমের খোসা ছাড়িয়ে ফেলে। মিনকিউ বলে, 10 সেকেন্ডে তো আমিও ডিমের খোসা ছাড়াতে পারি। কিন্তু জিয়ার কাজ দেখে সে খুব খুশি হয় এবং রোবটের বুদ্ধিমত্তার স্তরের প্রশংসা করে। এদিকে ল্যাবে বিদ্যুৎ ফিরে আসে এবং জিয়ার লেন্সের মাধ্যমে তারা দেখতে পায় যে জিয়া মিনকিউ এর ওপর রাগ করেছে, কারণ মিনকিউ তার ব্যাটারি পরীক্ষা করার জন্য তার বুক স্পর্শ করার চেষ্টা করেছিল। এরপর মিনকিউ প্রফেসর হংকে ফোন করে এবং অভিযোগ করে যে তুমি আমাকে ঠকানোর চেষ্টা করছো। এর ভেতরে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটি নষ্ট হয়ে গেছে। এর ফলে AJ3 বুক ফুলে ওঠে। এটি শুনে প্রফেসর হং আবার একটি মিথ্যা বলে এবং বলে যে তিনি AJ3 ব্যাটারি আপগ্রেড করেছেন। একই সঙ্গে তিনি মিনকিউকে সতর্ক করেন সে যেন তার বুক স্পর্শ না করে, কারণ এতে শর্ট সার্কিট হতে পারে। এরপর মিনকিউ ঔষধ নিতে যায়, কিন্তু হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। মিনকিউ শ্বাস নিতে অসুবিধা অনুভব করছিল। ঠিক তখনই জিয়া তার কাছে আসে এবং তার পিঠে চাপ দিয়ে তার সাহায্য করে। মিনকিউ যখন জ্ঞান ফিরে পায়, তখন বিস্ময়ের সঙ্গে জিয়াকে জিজ্ঞাসা করে, আমার আদেশ ছাড়া তুমি কিভাবে আমাকে সাহায্য করলে? জিয়া উত্তর দেয়, অনেক কিছুই আমি তোমার আদেশ ছাড়াই করতে পারি। এখানে প্রথমবারের মতো মিনকিউ এর শরীর জিয়ার স্পর্শ করে, কিন্তু মিনকিউ কোনো ধরনের অ্যালার্জি অনুভব করে না। রাতে জিয়াকে ল্যাবে নিয়ে আসা হয়। সেখানে প্রফেসর হং তাকে বকা দিয়ে বলেন যে তাকে মিনকিউ এর সঙ্গে এতটা বন্ধুসুলভ আচরণ করা উচিত ছিল না। একথা শুনে জিয়া কিছুটা মন খারাপ করে এবং সেখান থেকে চলে যেতে চায়। যেহেতু জিয়ার একদিনের কাজ ছিল এবং তখন তার কাজ শেষ হয়েছে, তাই সে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর প্রফেসর হং একটি খারাপ খবর পান। তিনি জানতে পারেন যে তাদের রোবট AJ3 সমস্যা আরও বেড়ে গেছে। এর ফলে AJ3-কে মেরামতের জন্য আফ্রিকা পাঠাতে হবে এবং এটি ফিরে আসতে কমপক্ষে 2 সপ্তাহ সময় লাগবে। ঠিক তখনই প্রফেসর হং এর কাছে মিনকিউ এর একটি ফোন কল আসে। মিনকিউ জানান যে তিনি AJ3-কে 1 মাসের জন্য চান, কারণ তিনি রোবটটি গভীরভাবে বুঝতে চান। এখন প্রফেসর হং এর কাছে জিয়াকে আবার নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই তিনি জিয়ার কাছে যান এবং তাকে কয়েক সপ্তাহের জন্য আবার রোবট হওয়ার কথা বলেন। কিন্তু এবার জিয়া আর রোবট হতে চায় না। তখন প্রফেসর হং তাকে আরও বেশি টাকার একটি প্রস্তাব দেন। এখন যেহেতু জিয়ার টাকার প্রয়োজন ছিল, সে প্রস্তাবটি গ্রহণ করে। প্রফেসর হং বলে যে যতদিন পর্যন্ত AJ3 রোবট ফিরে না আসে, ততদিন তাকে মিনকিউ এর সঙ্গে থাকতে হবে। তিনি জিয়াকে আশ্বস্ত করেন, তুমি চিন্তা করো না, প্রতি রাতে তোমাকে চার্জ দেওয়ার অজুহাতে ল্যাবে নিয়ে আসা হবে। এরপর পরের দিন দুর্ভাগ্যবশত জিয়ার পেটে কিছু সমস্যা হয়। সে নিজেকে অনেকটা সামলানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তা করতে ব্যর্থ হয় এবং সেখানে গ্যাস করে ফেলে। মিনকিউ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, এটা কী ধরনের শব্দ? তখন রোবট জবাব দেয়, এটা আপনি শুনেছেন? তাড়াতাড়ি সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর জিয়া মিনকিউকে পোশাক পরিবর্তন করতে বলে। সরলমনা মিনকিউ জিয়ার কথা মেনে নেয়, কারণ তার মনে হয়েছিল সেখানে সে ছাড়া আর কোনো মানুষ নেই, তাই এই কাজ অন্য কেউ করতে পারবে না। এরপর মিনকিউ পোশাক পরিবর্তন করতে চলে যায়। মিনকিউ যখন যায় তখন জিয়া এই সুযোগ নিয়ে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর মিনকিউ দ্রুত ফিরে আসে এবং দেখে যে রোবট সেখানে নেই। সে চারিদিকে খুঁজতে শুরু করে আর সে তাকে খুঁজে পায়। সে দেখে জিয়া তার দামি পারফিউম দিয়ে টয়লেট পরিষ্কার করছে। এটি দেখে মিনকিউ হতবাক হয়ে যায়। সে বলে যে রোবট তো পানিতে হাতও দেয় না, আর তুমি কিভাবে এসব করতে পারছো? তখন জিয়া মিথ্যা বলে এবং সে বলে যে সে একটি উন্নত রোবট যা এই ধরনের কাজে দক্ষ। এরপর যখন মিনকিউ সেখান থেকে যাচ্ছিল, সে লক্ষ্য করে যে জিয়ার মুখে ঘাম দেখা যাচ্ছে। সে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার পা সাবানের উপর পড়ে যায় এবং সে নিচে পড়ে যায়। জিয়া তাড়াতাড়ি করে তার দিকে ছুটে যায়, কিন্তু তাকে বাঁচানোর পরিবর্তে সে তার পারফিউমটি ধরে ফেলে। নিচে পড়ে যাওয়ার কারণে মিনকিউকে কিছুটা আঘাত লাগে। এর পরের দিন যখন জিয়া পরিষ্কার করছে, সে অ্যাক্সিডেন্টলি মিনকিউ এর 10 বছর ধরে সযত্নে রাখা কার্ডের মহলটি ফেলে দেয়। এটি দেখে মিনকিউ খুব রেগে যায়, কিন্তু তার আগে সে কিছু বলার সুযোগ পায় না। জিয়া তাকে বলে, আমার ব্যাটারি 5-এ চলে গেছে, এবং এরপর সে পাওয়ার অফ হওয়ার অভিনয় করে। এরপর মিনকিউ প্রসেসর হং এর সঙ্গে দেখা করেন। এখানে প্রসেসর হং এর সঙ্গে মিনকিউ বলেন যে রোবটের ভুলের কারণে সে খুবই বিরক্ত হয়ে পড়েছে, কিন্তু প্রফেসর হং তাকে বলেন যে তাকে আরও রোবটটি বুঝতে হবে। প্রফেসরের এই কথায় মিনকিউ রাজি হয়ে যায়। এরপর দিন মিনকিউ এর কাছে একটি বিশেষ অতিথি আসতে চলেছিল, তাই সে জিয়াকে বাইরে বের হতে নিষেধ করে। সেই অতিথি আর কেউ
নয়, মিনকিউ এর গার্লফ্রেন্ড রিয়া। কিন্তু যখন রিয়া তার শরীরে হাত রাখে তখন তার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। মিনকিউ তা গোপন করার চেষ্টা করে এবং এরপর সে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের অজুহাতে সেখান থেকে চলে যায়। এরপর মিনকিউ সেই কক্ষে ছুটে যায় যেখানে তার ইনজেকশন রাখা ছিল। মিনকিউ খুবই দুর্বল হয়ে পড়ছিল, তাই সে সিরিঞ্জটি ধরতে ব্যর্থ হয়। হঠাৎ জিয়া এসে দেখে মিনকিউ মেঝেতে শুয়ে আছে এবং তাকে শ্বাস নিতে অনেক সমস্যা হচ্ছে। এরপর সিনের পরিবর্তন ঘটে এবং আমাদের দেখানো হয় সেই সময় যখন মিনকিউ এর অ্যালার্জি ছিল না এবং সবকিছু স্বাভাবিক ছিল। ছোট মিনকিউ যখন তার জন্য কার্ডের মহল তৈরি করছিল তা দেখে তার বাবা মা খুশি হন। পরদিন মিনকিউ এর জন্মদিনে সবাই এসে তার জন্য খুব সুন্দরভাবে সেলিব্রেট করে। এরপর তারা সবাই গাড়িতে বসে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ করে পিছন থেকে বেলুন উড়ে এসে মিনকিউ এর পিতার মুখের সামনে পড়ে। তখন তাদের গাড়ির সামনে একটি ট্রাক আসছিল, তখন সেখানে তাদের দুর্ঘটনা ঘটে। এরপর যখন মিনকিউ এর চোখ খুলে তখন সে তার বাবা মার জন্য কাঁদছে, কারণ তারা সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। এরপর অনেক আত্মীয় স্বজন মিনকিউর সাথে দেখা করতে আসে, কিন্তু আসলে তারা মিনকিউ এর সাথে দেখা করতে নয়, বরং তার সম্পত্তির জন্য আসে। এরপর যখন মিনকিউ ওয়াশরুমে যায় সে তার পকেট থেকে একটি নোট পায় এবং তাতে লেখা ছিল কোনো কাগজে সাইন না করতে। এরপর মিনকিউ তার বাড়িতে পৌঁছায় এবং বাইরের মানুষ থেকে দূরে থাকে, কারণ প্রত্যেকে মিনকিউ এর সম্পত্তি দখল করতে চেয়েছিল। এই কারণে মিনকিউ কাউকে সঙ্গ দিতে পছন্দ করত না। তখন থেকেই মিনকিউ এর অ্যালার্জি শুরু হয়। তার ব্যক্তিগত ডাক্তার ছাড়া এই অ্যালার্জি কেউ জানত না। এরপর গল্প বর্তমান সময়ে ফিরে আসে। মিনকিউ যখন তার চোখ খুলে সে দেখে তার পাশে জিয়া শুয়ে রয়েছে। মিনকিউ এখন দেখতে পায় যে সে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এরপর মিনকিউ জিয়াকে ধন্যবাদ জানায়, কারণ সে তার ইনজেকশন দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছিল। এরপর জিয়া এবং মিনকিউ একসঙ্গে আরো বেশি সময় কাটাতে শুরু করে এবং তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। ধীরে ধীরে তারা একে অপরের কাছাকাছি আসে। একদিন মিনকিউ জিয়াকে তার এবং রিয়ার একটি ডেটে নিয়ে যায়। সেখানে তারা দুজনে একসঙ্গে অনেক কথা বলে। ডেট শেষে যখন জিয়া বিদায় নিচ্ছিল সে মিনকিউকে হাত মেলানোর প্রস্তাব দেয়। এরপরে মিনকিউ যখন জিয়ার সঙ্গে হাত মেলায় তখন তার অ্যালার্জি শুরু হয়ে যায়। ওখানে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। যখন সে তার সিরিঞ্জটি ধরতে যায় তখন সে ভাবতে থাকে যে তাকে এই ইনজেকশন নিতে হবে কিনা, কারণ সে তার জীবন থেকে পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল। তার স্মার্ট ওয়াচ দ্রুত বিপ করতে শুরু করে, কিন্তু তারপর যখন জিয়া তার কাছে আসে তখন সে স্বাভাবিক হয়ে যায়। এখন যখন জিয়া মিনকিউকে দেখলো তখন মিনকিউ মনিটরও স্বাভাবিক হয়ে গিয়েছিল এবং এখন মিনকিউ কোনো ইনজেকশন ছাড়াই সুস্থ হয়ে উঠছিল। এরপর তারা দুজন এখান থেকে অন্য অ্যাপার্টমেন্টে যেতে শুরু করে। যখন তারা এখান থেকে যাচ্ছিল তখন একটি ব্যক্তি এসে মিনকিউ এর সঙ্গে ধাক্কা খায়। এখন ওই লোকটি মিনকিউকে ধরে মাটি থেকে তুলে, কিন্তু এখানে অবাক করা বিষয় হলো যে মিনকিউ এর কোনো অ্যালার্জি হয় না। এটা দেখে মিনকিউ মার্কেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে নিজেই পরীক্ষা করতে পারে যে সে আসলে সুস্থ আছে কিনা। মিনকিউ তার গত 10 বছরে এমন কিছু করেননি। যখন তারা বাইরে বের হয় তখন একটি শিশু এসে মিনকিউ এর হাতের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু তখনও মিনকিউ এর কিছু হয় না। এরপর যখন তারা আরো এগিয়ে যায় তখন একজন লোক মিনকিউ এর হাত ধরতে থাকে। মিনকিউ দ্রুত তার মনিটর দেখতে গিয়ে দেখে সেখানে সবকিছু স্বাভাবিক ছিল। এসব দেখে মিনকিউ এর চোখে পানি এসে যায়। এরপর সে তাড়াতাড়ি ডক্টরকেও কল করে এবং সে ডক্টরকে বলতে শুরু করে যে তার এই অ্যালার্জি এখন শেষ হয়ে গেছে। তখন হঠাৎ এক ব্যক্তি এসে মিনকিউ এর সাথে ধাক্কা খায় এবং সেখানেই আবার তার অ্যালার্জি শুরু হয়ে যায়। তার মনিটর দ্রুত বিপ করতে থাকে। এই সময় জিয়া মিনকিউ থেকে আলাদা হয়ে গিয়েছিল, তাই সে মিনকিউকে খুঁজছিল। হঠাৎ সে মিনকিউকে দেখতে পায়। যখন জিয়া মিনকিউকে দেখে তখন তার মনিটর পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। এরপর হঠাৎ একটি কাপল তাদের মধ্যে এসে পড়লে মিনকিউ এর মনিটর আবার বিপ করতে শুরু করে। এখানে মিনকিউ তার ডক্টরকে বলছে যে কেউ তো আছে যার সাথে আমি থাকলে আমার অ্যালার্জি চলে যায় এবং যখন আমি তাকে দেখতে পাই না তখন আমার অ্যালার্জি আবার ফিরে আসে। এরপর জিয়া হাসে এবং মিনকিউ কলটি বন্ধ করে দেয়। এরপর তারা একে অপরকে আলিঙ্গন করে। এভাবে মিনকিউ জিয়াকে বলে যে আমি তোমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ব্যাটারি কিনে দেব। এরপর মিনকিউ বাড়ি ফিরে ডক্টরকে কল করে এবং জানায় যে সে একদম ঠিক আছে। ডক্টর এই খবর শুনে অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার মিনকিউ কোনো মানুষের স্পর্শের পর কোনো ধরনের ইনফেকশন হয়নি। এরপর মিনকিউ যেখানে যায় সেখানে জিয়াকে তার সাথে নিয়ে যায়। মিনকিউ এখন জিয়াকে তার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে মনে করতে শুরু করেছিল। এর মধ্যে আমরা এই যে 3 রোবটকে দেখতে পাই, যেটি এখন পুরোপুরি প্রস্তুত, কিন্তু কাজ করতে শুরু করতে একটু সময় লাগবে। প্রফেসর বলে কিছুদিন পরেই রোবট পুরোপুরি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যেটি মিনকিউ এর সাথে থাকার অভ্যস্ত হয়ে গিয়েছিল। সেটি শুনে খুবই দুঃখিত। একদিন মিনকিউ জিয়াকে একটি রেস্তোরাঁতে নিয়ে যায়,
কিন্তু তাকে একা সিটে বসিয়ে দেয় এবং মিনকিউ রিয়া এবং তার বাবার সাথে দেখা করে এবং তারা তিনজন সেখানে একসাথে কথা বলছিল। এদিকে রিয়া একা বসে দুশ্চিন্তায় ছিল। কিছু সময় পর মিনকিউ যখন তাকে নিতে আসে তখন জিয়া তাকে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এখন মিনকিউ নিরাপদ থাকে যখন জিয়া তার সাথে থাকে, কিন্তু একদিন মিনকিউ একা একা গ্যাস স্টেশনে পৌঁছায়। সেখানে সে তার ক্রেডিট কার্ড বের করে সেখানে থাকা কর্মীকে দেয়। তারপর ওই কর্মী আবার ক্রেডিট কার্ড মিনকিউকে ফেরত দেয়। তার হাত মিনকিউ এর হাতের সাথে টাচ হয়ে যায়, কিন্তু মিনকিউ এই ব্যাপারে কিছু মনে করে না এবং সেখান থেকে চলে যায়। তবে হঠাৎ করে মিনকিউ এর মনে পড়ে যায় যে যখন ওই কর্মী তার ক্রেডিট কার্ড ফেরত দিচ্ছিল তখন তার হাত তার হাতের সাথে লেগেছিল, এতে তার কিছুই হয়নি এবং মনিটরও সম্পূর্ণ স্বাভাবিক ছিল, আর জিয়াও তার সাথে ছিল না। এরপর মিনকিউ ডাক্তারের সাথে দেখা করতে যায় এবং সেখানে সে তাকে ধন্যবাদ জানায়, কারণ ডক্টরও বহু বছর ধরে মিনকিউকে সুস্থ করার চেষ্টা করছেন এবং এখন হয়তো মিনকিউ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এখানে ডক্টরও মিনকিউকে বলে, তোমাকে এখন রোবটকে ফিরিয়ে দিতে হবে কারণ তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো এবং তোমার আর কারো প্রয়োজন নেই। এরপর পরদিন মিনকিউ প্রফেসরের কাছে যায় এবং তাকে বলে যে সম্ভবত তাকে রোবটের প্রতি ভালোবাসা হয়ে গেছে। প্রফেসর তাকে বলে, তুমি জানো তো তুমি কিসের সম্পর্কে কথা বলছো? রোবট সম্পর্কে। তুমি রোবটের সাথে কিভাবে ভালোবাসা করতে পারো? রোবট তো শুধুমাত্র একটি যন্ত্র যা পূর্বে প্রোগ্রাম করা হয়। এই কথা শুনে মিনকিউ তাকে বলে, যা কিছুই হোক তবে আমি তাকে ভালোবাসি এবং হয়তো আমি ধীরে ধীরে তার প্রতি পাগল হয়ে যাচ্ছি। এরপর মিনকিউ প্রফেসর থেকে তার সমস্যার সমাধান জানতে চায়। পরদিন প্রফেসর মিনকিউয়ের কাছে আসে এবং তাকে বলতে শুরু করে যে একটি উপায় আছে, যদি সে AJ3 রিসেট করে। এইভাবে AJ3 তার পুরনো সমস্ত স্মৃতি হারিয়ে ফেলবে এবং তুমি তোমার জীবনের সামনে এগিয়ে যেতে পারবে। এটা শোনার পর মিনকিউ পুরোপুরি বিষণ্ণ হয়ে পড়ে, কিন্তু এখন সে বুঝতে পারে যে এটাই তার শেষ উপায়। এখন যখন জিয়া এই খবরটি শোনে তখন সেও খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। জিয়া শেষবারের মতো AJ3-র পোশাক পরে মিনকিউ এর কাছে যায়। এখানে মিনকিউ শেষবার জিয়ার সঙ্গে সময় কাটাতে চায়, তাই সে তাকে বাইরে নিয়ে যায়। সেখানে তখন তুষারপাত হচ্ছিল। এরপরে তারা দুজন বাড়িতে ফিরে আসে। এখন তারা শেষবার একে অপরের দিকে তাকাচ্ছে। এখানে মিনকিউ জিয়াকে ধন্যবাদ জানায়। এটা শোনার পর জিয়ার চোখে পানি চলে আসে। এরপর মিনকিউ জিয়ার কাছে যায়। এরপর মিনকিউ তার গলার মায়ের লকেটটি খুলে জিয়ার গলায় পরিয়ে দেয়। এরপর সে জিয়াকে জড়িয়ে ধরে এবং তারপর তার রিসেট বাটনে চাপ দেয়। এভাবে AJ3 সমস্ত স্মৃতি রিসেট হয়ে যায়। রাতে আমরা দেখি জিয়া মিনকিউ এর জন্য প্রচন্ড কাঁদছে। জিয়া এতটাই কাঁদছিল যে পরের দিন সকালে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় যে জিয়া এখনো মিনকিউ এর মায়ের লকেটটি পরে আছে। এরপর তারা দুজন তাদের নিজ নিজ জীবনে এগিয়ে যেতে শুরু করে। জিয়া তার ভবিষ্যতের কাজ করার জন্য দাদির শহরে চলে যায়, আর মিনকিউ রিয়ার সঙ্গে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। একদিন মিনকিউ একটি ট্রেনে ওঠে যেখানে সে AJ3-র মতো একটি মুখ দেখে। সেই মুখ আর কেউ নয়, জিয়াই ছিল। জিয়া সেখানে মিনকিউকে দেখে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। মিনকিউ মনে করতে থাকে হয়তো এটা সেই রোবট। তারা দুজনে সেখানে খুব কাছাকাছি আসা সত্ত্বেও কোনো কথা বলে না, কারণ জিয়াকে মিনকিউ এর সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছিল। কিন্তু মিনকিউ এর এখনো সন্দেহ হয় যে হয়তো এটা রোবট নয়, তাই সে অধ্যাপক হংকে কল করে এবং বলতে শুরু করে যে সে AJ3-র মতো একটি মুখ দেখেছে। অধ্যাপক বলে যে আমি AJ3 কাউকে দেখে তৈরি করেছিলাম এবং সম্ভবত তুমি এখন সেই ব্যক্তিকে দেখেছো। মিনকিউ এখানে অধ্যাপককে জিজ্ঞেস করে, আমি কি তার সঙ্গে কথা বলতে পারি? তখন অধ্যাপক তাকে কথা বলতে নিষেধ করে। অধ্যাপক নিষেধ করার পরেও মিনকিউ তাকে অনুসরণ করে এবং তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে। তখন জিয়া তাকে সম্পূর্ণ অজানা মানুষের মতো আচরণ করার চেষ্টা করে, যেন তারা আগে কখনোই একে অপরের সাথে দেখা করেনি। কিন্তু এরপরও মিনকিউ ভেতরে গিয়ে বসে পড়ে। তখন জিয়া তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে নিজের সেই লকেটটি খুলে ফেলে যা তাকে মিনকিউ দিয়েছিল। এখন এখানে অনেক সময় কেটে যায়, কিন্তু তবুও মিনকিউ সেখানে বসেছিল, যার কারণে জিয়া তার সঙ্গে কথা বলতে বাধ্য হয়। এখানে জিয়া মিনকিউকে সব সত্য কথা বলে দেয়। সে বলে, আজ থেকে 4 বছর আগে প্রফেসর হং তার রোবটের জন্য আমার মুখ ব্যবহার করার জন্য আমাকে টাকা দিয়েছিল। মিনকিউ তাকে এসব করার কারণ জানতে চায়, কিন্তু জিয়া তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। সে মিনকিউকে হুমকি দিতে শুরু করে যে সে যদি এখান থেকে চলে না যায় তাহলে পুলিশকে কল করে এখানে ডেকে আনবে। তখন মিনকিউ তার দিদিমাকে জিজ্ঞেস করে যে এখানে থাকার জন্য আর কোনো ঘর আছে কিনা। তার দিদিমা তাকে হ্যাঁ বলে এবং এরপর তাকে এখানে থাকতে দেয়। পরবর্তী কয়েকদিনের মধ্যেই মিনকিউ তার দিদিমার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে এবং এখন সে কোনোভাবে জিয়ার সঙ্গে থাকতে শুরু করে। সে জিয়ার সঙ্গে কাটানো পুরো সময়ের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে এরপর একদিন যখন মিনকিউ জিয়াকে
জিয়াকে খুঁজছিল তখন সে জিয়াকে খুঁজে পায় না। এরপর সে জিয়াকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং তাকে সর্বত্র খুঁজতে শুরু করে। অবশেষে সে জিয়াকে খুঁজে পায়। জিয়া মিনকিউকে দেখার পর তার নেকলেস লুকানোর চেষ্টা করে, কিন্তু মিনকিউ তার নেকলেস দেখে ফেলে। এটি জানার পর সে তার সঙ্গে প্রতারণা হয়েছে মিনকিউ খুবই খারাপ বোধ করে। তবে এর আগেই সে জিয়াকে কিছু বলতে পারে, তার সেখানে অ্যালার্জি শুরু হয়ে যায় এবং তার মনিটরও ডট স্তরে পৌঁছে গেছে, যা আগে কখনো হয়নি। এখানে মিনকিউর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখন মিনকিউ প্রচণ্ড যন্ত্রণায় ভুগতে থাকে এবং অবশেষে মাটিতে পড়ে যায়। তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ছিল এবং হয়তো মিনকিউ মারা যেতে পারে। এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।